আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। সনেট আহমেদের লেখা ডিয়ার এনিমির দ্বিতীয় পর্বে আপনাদের স্বাগতম। কোটিপতি বাবার দাম্ভিক মেয়ে যে কখনো সকালে ঘুম থেকেই ওঠে না, তাকেই আজ নিজের মার্সিডিজ ছেড়ে উঠতে হলো লোকাল বাসের ভিড়ে, নামতে হলো ডেমরার কাদা প্যাচপেচে রাস্তায়। আয়ানকে হারানোর জেদে রাইসা কি পারবে এই কঠিন পরিস্থিতিতে নিজের অহংকার টিকিয়ে রাখতে, নাকি এই মাঠের লড়াইয়েও শেষ পর্যন্ত আয়ানের বুদ্ধির কাছেই তাকে হার মানতে হবে? চলুন আর কথা না বাড়িয়ে সরাসরি প্রবেশ করা যাক মূল গল্পে। ডিয়ার এনিমি পর্ব 2। শনিবার সকাল 8:15। আইবিএ ক্যাম্পাসের তোতা মিয়ার চায়ের দোকানের সামনে একটি চকচকে কালো রঙের মার্সিডিজ এসে থামল। কাচের জানালা নেমে আসতেই দেখা গেল রাইসা রহমানকে। পরনে দামি ব্র্যান্ডেড কুর্তি, চোখে বড় সানগ্লাস আর মুখে চরম বিরক্তির ছাপ। রাইসার ড্রাইভার দরজা খুলে দিতেই সে অত্যন্ত অনিচ্ছা সত্ত্বেও গাড়ি থেকে নামল। সোলাইমান রহমানের একমাত্র মেয়ে রাইসা রহমান কখনো সকাল 8টায় ঘুম থেকে ওঠে না, কিন্তু আজ তাকে ঘুম থেকে উঠতে হয়েছে শুধুমাত্র একটা মানুষের কারণে, আয়ান চৌধুরী। রাইসা হাতঘড়ির দিকে তাকালো। সকাল 7:52। রাইসা নিজের মনেই চটে গিয়ে বিড়বিড় করে বলল, 8টা বাজার 8 মিনিট আগেই এসে গেছি। এবার দেখি আয়ান চৌধুরী কিভাবে নিজের সময়ের অহংকার দেখায়। ঠিক 7:58 ধীর পায়ে তোতা মিয়ার দোকানের দিকে হেঁটে এলো আয়ান। পরনে সাধারণ একটা হালকা ধূসর রঙের শার্ট, ডেনিম জিন্স আর কাঁধে ঝুলছে সেই চেনা পুরনো কালো ব্যাকপ্যাকটি। আয়ানের হাতে দুটো কাচের কাপে ধোয়া ওঠা কড়া লিকারের চা। আয়ান রাইসার এত দামি গাড়ি বা তার রয়্যাল অ্যাপিয়ারেন্সের দিকে এক ফোঁটাও নজর দিল না। সে শান্ত ভঙ্গিতে রাইসার দিকে একটি চায়ের কাপ বাড়িয়ে দিল। আয়ান একদম শান্ত গলায় বলল, গুড মর্নিং, সময় মতো আসার জন্য ধন্যবাদ। নাও চাটা শেষ করো, বাস ছেড়ে দেবে। রাইসা ভ্রু কুচকে আয়ানের বাড়ানো চায়ের কাপ আর পেছনে লোকাল বাসের দিকে তাকিয়ে বলল, ওয়েট ওয়েট ওয়েট, তুমি পাগল নাকি আয়ান? আমি তোতা মিয়ার দোকানের এই অপরিষ্কার কাপে চা খাই না। অ্যান্ড হোয়াট ডু ইউ মিন বাই বাস ছেড়ে দেবে? আমার ড্রাইভার গাড়ি নিয়ে এসেছে, আমরা প্রাইভেট কারেই যাব। আয়ান চায়ের কাপে এক চুমুক দিয়ে নিচু গলায় বলল, যেখানে আমরা যাচ্ছি ড্যামরার ভেতরের তাঁতপল্লী, সেখানকার গলিগুলো এতই সরু যে তোমার এই কোটি টাকার মার্সিডিজ ঢুকবে না। আর সাধারণ মানুষের পালস বুঝতে হলে লোকাল বাসে চড়াটা জরুরি। কারে করে গেলে প্রজেক্টের রিয়েল ডাটা পাওয়া যায় না রাইসা। কথাটা বলেই আয়ান ড্রাইভারকে বুঝিয়ে দিল গাড়ি নিয়ে ফিরে যেতে। রাইসা রাগে কাঁপতে লাগলো, কিন্তু প্রজেক্টের 100 মার্কস আর নিজের জেদের কথা চিন্তা করে সে কিছু না বলে আয়ানের পেছনে পেছনে বাসের দিকে পা বাড়ালো। রাইসা রহমানের জীবনে লোকাল বাসে ওঠার অভিজ্ঞতা এই প্রথম। বাসের তীব্র কন্ডাক্টরের চিৎকার, সিটের ধুলোবালি আর চারপাশের মানুষের ভিড় দেখে রাইসার দম আটকে আসছিল, কিন্তু আয়ানের দিকে তাকিয়ে তার মাথা আরও গরম হয়ে গেল। আয়ান বাসের একটা উইন্ডো সিটে একদম স্বাভাবিকভাবে বসে নিজের নোটপ্যাডে কি যেন লিখছে। রাইসা তার পাশের সিটে বসে ব্যাগ থেকে টিস্যু বের করে বারবার হ্যান্ড স্যানিটাইজার দিয়ে হাত পরিষ্কার করছিল। রাইসা আয়ানের দিকে তীব্র কড়া নজরে তাকিয়ে দাঁতে দাঁত চেপে বলল, তুমি ইচ্ছে করে আমাকে এই অবস্থায় ফেলেছ, তাই না আয়ান? ভাবছো এতে আমি নার্ভাস হয়ে যাব বা প্রজেক্ট ছেড়ে দেব? নেভার। রাইসা রহমান কাউকে জেতার সুযোগ দেয় না। আয়ান ল্যাপটপ ব্যাগটা কোলে নিয়ে একবার রাইসার দিকে তাকালো। রাইসার ফর্সা মুখে রাগের কারণে লাল আভা ফুটে উঠেছে। সানগ্লাসের আড়ালে চোখ দুটো যেন আগুন ঝরাচ্ছে। আয়ান একদম হালকা হেসে খাতা থেকে চোখ না তুলে বলল, আমার অত সময় নেই রাইসা যে তোমাকে কষ্ট দেওয়ার ছক কষবো। আমি শুধু প্রজেক্টের কাজটা পারফেক্টলি করতে চাই। বাস থেকে নেমেই আমাদের প্রায় 1 কিলোমিটার কাদা রাস্তা হেঁটে যেতে হবে। হাই হিল পরে থাকলে এখনো সময় আছে, চেঞ্জ করে নাও। রাইসা হাই হিলের কথা শুনে মুখ ঘুরিয়ে নিল। মনে মনে বলল, আমার স্টাইল আর কমফোর্ট নিয়ে তোমাকে ভাবতে হবে না স্যার।
ঘণ্টাখানেক পর বাস থেকে নেমে যখন তারা ডেমরার তাঁতপল্লীর সরু কাঁচা রাস্তায় পৌঁছালো, তখন রাইসার আসল কষ্ট শুরু হলো। গত রাতের বৃষ্টিতে গ্রামের সরু রাস্তা পুরো কাদায় প্যাচপ্যাচে হয়ে আছে। রাইসার দামি হাই হিল জুতো প্রতি পদক্ষেপে কাদায় নেমে যাচ্ছে। রাইসা কোনো মতে নিজের ভারসাম্য সামলানোর চেষ্টা করছিল। হঠাৎ এক জায়গায় পা পিছলে সে প্রায় পড়েই যাচ্ছিল। ঠিক তখনই আয়ান এক হাত বাড়িয়ে রাইসার কনুইটা শক্ত করে ধরে ফেলল। কয়েক সেকেন্ডের জন্য দুজন স্থির হয়ে গেল। রাইসার হাঁসফাঁস করা নিঃশ্বাস আর আয়ানের গভীর শান্ত চোখের চাহনি মুখোমুখি হলো। কিন্তু রাইসার ইগো তাতে কমল না। সে এক ঝটকায় নিজের হাতটা আয়ানের কাছ থেকে ছাড়িয়ে নিল। রাইসা চোখ দুটো বড় বড় করে তীব্র রাগে বলল, ডোন্ট টাচ মি। আমাকে দয়া দেখানোর বা টাচ করার চেষ্টা একদম করবে না আয়ান চৌধুরী। আমি নিজের পায়ে দাঁড়িয়ে হাঁটতে পারি। আয়ান কোনো তর্ক করল না। সে জাস্ট হাত দুটো পকেটে পুরে ধীর গলায় বলল, ঠিক আছে, কিন্তু পড়ে গেলে কিন্তু জামা কাপড়ের সাথে সাথে তোমার ইগোটাও কাদায় মাখামাখি হবে। আয়ান হেঁটে সামনে চলে গেল। রাইসা পেছনে রাগে নিজের ঠোঁট কামড়ে ধরে ওর পিছু নিল। মনে মনে বলল, এই অহংকারী ছেলেটার সাথে কাজ করার চেয়ে আগুনে ঝাঁপ দেওয়া ভালো। দাঁড়াও, প্রেজেন্টেশনের দিন প্রফেসরের সামনে তোমাকে কিভাবে ফাঁসাতে হয় সেটা আমি দেখাচ্ছি। তাঁতপল্লীর এক বৃদ্ধ তাঁতি করিম চাচার ঘরে তারা পৌঁছালো। চারদিকে সুতোর চরকা আর পুরনো তাঁতের শব্দ। রাইসা ভেবেছিল আয়ান হয়তো ইন্টারনেটের মতো করে দু একটা ধরাবাঁধা প্রশ্ন করে চলে যাবে, কিন্তু যা ঘটল তা রাইসাকে ভেতর থেকে ধাক্কা দিল। আয়ান মাটির পিঁড়িতে একদম সাধারণ মানুষের মতো বসে পড়ল। সে তাঁতি করিম চাচার সাথে এমনভাবে কথা বলতে লাগলো যেন কতকালের চেনা। আয়ান করিম চাচার থেকে সুতোর দাম, রং বানানোর খরচ, মিডলম্যান বা দালালের কমিশন আর তাদের আসল বিক্রয় মূল্যের পাই টু পাই হিসাব নিজের ডায়েরিতে নোট করতে লাগলো। রাইসা দরজার কাছে দাঁড়িয়ে আইফোনে ছবি তুলছিল আর আয়ানের কাজের ধরন দেখছিল। রাইসা মনে মনে চিন্তা করলো, ও এত ডিটেলস অ্যানালাইসিস কিভাবে করছে? আমি তো শুধু অনলাইনে এক্সপোর্ট ডাটা দেখে স্লাইড বানিয়েছিলাম, কিন্তু ও তো বিজনেস মডেলের মূল শিকড়টাই উপড়ে আনছে। এভাবে চললে তো প্রেজেন্টেশনের সব ক্রেডিট ওর কাছে চলে যাবে। নো, হতে দেওয়া যাবে না। রাইসা দ্রুত তার ব্যাগ থেকে আলাদা একটা নোটবুক বের করলো। সেও তাঁতিদের নারীদের সাথে কথা বলতে শুরু করলো। তাদের কাজের সময় আর ডিজাইনের প্যাটার্ন নিয়ে নোট নিতে লাগলো। দুই প্রতিদ্বন্দ্বীর কাজ একই ছাদের নিচে চললেও তাদের মধ্যে কোনো কথা নেই। ছিল শুধু এক অদৃশ্য নীরব প্রতিযোগিতা, কে কার চেয়ে ভালো ডাটা কালেক্ট করতে পারে। দুপুর গড়িয়ে বিকেল হতেই আকাশের মুখ ভার হয়ে এলো। কালচে মেঘে পুরো গ্রাম ঢেকে গেল এবং দেখতে দেখতে মুষলধারে বৃষ্টি শুরু হলো। করিম চাচার মাটির ঘরের বারান্দায় টিনের চালে বৃষ্টির বিকট শব্দ হতে লাগলো। বের হওয়ার কোনো উপায় নেই। আয়ান বারান্দায় এক কোণে বসে ডায়েরিতে গ্রাফ আঁকছিল। রাইসা অন্য কোণে দাঁড়িয়ে বৃষ্টির দিকে তাকিয়ে হাত ক্রস করে দাঁড়িয়েছিল। ঠান্ডা বাতাসে তার হাত পা কাঁপছিল, খিদেতেও পেটের ভেতর অস্বস্তি হচ্ছিল। করিম চাচার স্ত্রী এক থালা মুড়ি আর গরম চা নিয়ে এলো। করিম চাচার স্ত্রী রাইসাকে উদ্দেশ্য করে বলল, খুকি ও খুকি, বাইরে তো ঝমাইয়া বৃষ্টি নামছে, বাস পাইবা না এখন, একটু গরম চা আর মুড়ি খাও। রাইসা চায়ের দিকে তাকিয়ে ইতস্তত করছিল। আয়ান এক পলক রাইসার কাঁপতে থাকা হাতের দিকে তাকালো। সে নিজে একটা চায়ের কাপ নিয়ে রাইসার দিকে না তাকিয়েই টেবিলের উপর রাখলো। আয়ান ঠান্ডা গলায় খাতার দিকে তাকিয়েই বলল, অহংকার দেখিয়ে না খেয়ে থাকলে বিকেলের মধ্যে আইবিএতে পৌঁছতে পারবে না, তখন প্রজেক্টের স্লাইড বানানো আটকাবে তোমারই। রাইসা রাগে গজগজ করে চায়ের কাপটা তুলে নিয়ে বলল, তোমার এই জ্ঞান দেওয়া বন্ধ করবে আয়ান? আমি খাচ্ছি কারণ আমার খিদে পেয়েছে, তোমার কথায় না। রাইসা চায়ে চুমুক দিল। চায়ের উপর বাষ্প উড়ছে আর সে আর চোখে আয়ানের দিকে তাকালো। আয়ান তখন বেশ মনোযোগ দিয়ে প্রজেক্টের কস্ট অ্যানালাইসিস বানাচ্ছে। রাইসা মনে মনে ভাবছিল, ছেলেটা এত শান্ত কিভাবে থাকে, এত ইগো, এত অ্যারোগেন্স।
কিন্তু ও যেভাবে কাজটা বোঝে সেটা সত্যিই ডেঞ্জারাস। আমাকে আরও সাবধানে খেলতে হবে। এই কেস কম্পিটিশনে যদি আমি আয়ানকে হারাতে না পারি তবে আমার এই 4 বছরের জেদ ধুলোয় মিশে যাবে। বাইরে মুষলধারে বৃষ্টি আর ভেতরে টিনের চালে ঝমঝম শব্দ। দুজন মুখোমুখি বসে আছে, একজন শান্ত ও অপরিরোধ্য, অন্যজন রাগে আর ইগোতে ফুটতে থাকা এক রাজকন্যা। যুদ্ধটা কেবল শুরু হয়েছে। ডেমরার তাৎপল্য থেকে রিয়েল ডাটা সংগ্রহ করে আসার পর দিনগুলো যেন এক অদ্ভুত গতিতে উঠতে লাগলো। কেস কম্পিটিশনের ফাইনাল প্রেজেন্টেশনের আর মাত্র 24 ঘন্টা বাকি। পুরো আইবিএ ক্যাম্পাসে এখন এক থমথমে নীরব উত্তাপ। রাত তখন 9:45। আইবিএর সেন্ট্রাল কম্পিউটার ল্যাবে তখন কেবল 2টো ল্যাপটপের আলো জ্বলছে। টেবিলে এলোমেলোভাবে ছড়িয়ে ছিটিয়ে আছে ডেমরা থেকে নিয়ে আসা তাঁতিদের সাক্ষাৎকারের খাতা, কালারফুল স্লাইডের ড্রাফট, প্রিন্ট আউট আর 3-4টে খালি কফির কাপ। রাইসা ল্যাপটপের উজ্জ্বল স্ক্রিনের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে দ্রুত হাতে পাওয়ার পয়েন্ট স্লাইড সাজাচ্ছিল। তার চোখে ক্লান্তির স্পষ্ট ছাপ। সামান্য কাজল লেপ্টে গেছে চোখের কোণে, আর চুলগুলো একটা সাধারণ ক্লিপ দিয়ে পেছনে কোনো মতে আটকানো। সোলাইমান রহমানের কোটিপতি মেয়ে রাইসা রহমান সাধারণত এমন ক্যাজুয়াল বা পারফেকশন ছাড়া চেহারায় জনসম্মুখে আসে না, কিন্তু আজকের লড়াইটা তার অস্তিত্বের, তার অহংকারের। তার ঠিক বিপরীত পাশেই বসে আছে আয়ান, পরনে সেই চেনা নীলচে সুতির শার্ট, যার হাতা দুটো কনুই পর্যন্ত গোটানো। সে অত্যন্ত মনোযোগ দিয়ে ডায়েরিতে করা কস্ট অ্যানালাইসিস আর ফাইন্যান্সিয়াল মডেলিংয়ের রিচেক করছিল। দুজন একই টেবিলে বসা, কিন্তু তাদের মাঝখানে যেন এক অদ্ভুত কাঁটাতারের সীমানা। হঠাৎ রাইসা একটা ফাইল সেভ করতে গিয়ে মাউসে বেশ জোরে একটা ক্লিক করলো। রাইসা বিরক্ত কণ্ঠে কপালে হাত দিয়ে বলল, উফ আয়ান, স্লাইড নম্বর 18 এর ইন্টারন্যাশনাল সাপ্লাই চেইনের যে ফাইন্যান্সিয়াল গ্রাফ তুমি দিয়েছ ওটা অতিরিক্ত জটিল লাগছে। আমার মনে হয় ওখানে একটা সিম্পল পাই চার্ট দিলে দেখতে সুন্দর দেখাতো। আয়ান ল্যাপটপের উপর থেকে চোখ তুলে রাইসার দিকে তাকালো। আয়ানের শান্ত চোখ দুটোতে একটানা জেগে থাকার ক্লান্তি, কিন্তু দৃষ্টি স্থির। আয়ান একদম ধীর ও যুক্তিপূর্ণ গলায় বলল, পাই চার্ট দিলে আমাদের প্রেজেন্টেশন স্লাইডটা দেখতে সুন্দর আর আই ক্যাচিং লাগবে ঠিকই, কিন্তু জাজরা যখন কস্ট অফ গুডস সোল্ড এর নিখুঁত ব্রেকডাউন দেখতে চাইবে তখন আমরা আটকে যাব। প্রফেসর রহমান প্রেজেন্টেশনের গ্ল্যামার দেখে মার্কস দেন না রাইসা, উনি কড়াকড়ি লজিক দেখেন। রাইসা ল্যাপটপের স্ক্রিন থেকে মুখ তুলে আয়ানের দিকে তীব্র কড়া নজরে তাকালো। রাইসা সোজা হয়ে বসে ইগোতে চরম আঘাত পেয়ে বলল, তুমি বলতে চাইছো আমি শুধু গ্ল্যামার দেখে স্লাইড বানাচ্ছি? আইবিএতে আসার আগে আমি দেশের টপ ব্র্যান্ডগুলোর প্রেজেন্টেশন ফলো করেছি। ওকে, তুমি আমাকে শেখাতে এসো না যে প্রফেসর রহমান কি চান আর কি চান না। কথাটা বলেই রাইসা চোখ দুটো খিচে বন্ধ করলো। সারাদিনের ধকল, খিদের কষ্ট আর ল্যাপটপের কড়া আলোয় তার মাথার রগগুলো এক প্রচণ্ড যন্ত্রণার ঢেউ উঠে এসেছে। সে নিজের 2 আঙুল দিয়ে কপাল চেপে ধরল। আয়ান খেয়াল করলো রাইসার কপাল আর চোখের কোণে বেদনার ভাব স্পষ্ট। রাইসা যতই অহংকার দেখাক না কেন, মেয়েটা যে গত 3 দিন ধরে একটানা রাত জেগে এই প্রজেক্টের পেছনে খেটেছে সেটা আয়ানের অজানা নয়। আয়ান কোনো তর্ক বাড়ালো না, সে নিঃশব্দে নিজের চেয়ার ছেড়ে উঠল। ল্যাবের এক কোনায় রাখা কফি মেকার থেকে ধোয়া ওঠা 1 কাপ ডার্ক কফি তৈরি করলো। তারপর ধীর পায়ে হেঁটে এসে কফির কাপটা রাইসার ল্যাপটপের ঠিক পাশে রাখলো। রাইসা চোখ খুলে অবাক হয়ে প্রথমে ধোয়া ওঠা কফির কাপ আর তারপর আয়ানের মুখের দিকে তাকালো। রাইসা ভ্রু কুঁচকে সন্দেহজনক দৃষ্টিতে জিজ্ঞেস করলো, এটা কি? আয়ান নিজের জায়গায় ফিরে গিয়ে শান্তভাবে বসে খাতায় পেন্সিল চালাতে চালাতে উত্তর দিল, চা নয়, কফি। এতে তোতা মিয়ার চা দোকানের সেই নোংরা কাপের গন্ধ নেই, ল্যাবের মেশিন থেকে বানানো একদম ব্ল্যাক কফি, চিনি ছাড়া। খেলে মাথার যন্ত্রণাটা একটু কমবে। রাইসা কয়েক সেকেন্ড স্থির হয়ে কফির কাপটার দিকে তাকিয়ে রইল। আয়ানের হাবভাবে কোনো আহামরি দয়া দেখানোর ভাব নেই, কোনো নাটকীয়তা নেই, পুরোটাই কেমন যেন এক অদ্ভুত স্বাভাবিকতা।
রাইসার মনের ভিতর একটা তীব্র দ্বন্দ্ব শুরু হলো। এই ছেলেটার উপর তার প্রচণ্ড রাগ হয়, মেজাজ খারাপ হয়, কিন্তু আয়ানের এই অপ্রকাশিত যত্নটুকু সে যেন একদম ফেলতেও পারছে না। রাইসা কাচের মগটা আলতো করে হাতে নিল। গরম কফিতে ছোট একটা চুমুক দিতেই এক অদ্ভুত প্রশান্তি ছড়িয়ে পড়ল তার শরীরে। রাইসা মুখ একপাশে ঘুরিয়ে অপ্রস্তুত গলায় গা বাঁচিয়ে আয়ানকে বলল, থ্যাঙ্কস, তবে ভেবে নিও না যে 1 কাপ কফি খাইয়েছো বলে কালকের প্রেজেন্টেশনে আমি তোমাকে একচ্ছত্র সব ক্রেডিট নিতে দেব। আয়ান রাইসার কথা শুনে ডায়েরির আড়ালে নিজের ঠোঁটের কোণে খুব সূক্ষ্ম এক চিলতি হাসি ফুটিয়ে আবার স্বাভাবিক হয়ে গেল। আয়ান খাতায় চোখ রেখে জবাব দিল, প্রেজেন্টেশনের ক্রেডিট কেউ কাউকে দয়া করে দেয় না রাইসা, ওটা যোগ্যতা দিয়ে আদায় করে নিতে হয়। কফিটা শেষ করো, এরপর ডেমরার মার্কেট সাইজের স্লাইডটা রিচেক করতে হবে। রাত তখন 11:15। স্লাইডের ফাইনাল রিটাচ প্রায় শেষ পর্যায়ে। রাইসা ল্যাপটপের স্ক্রিনে কাজ করতে করতে হঠাৎ থেমে গেল। চোখ দুটো ক্লান্তিতে বন্ধ হয়ে আসছিল। সে টেবিলের উপর রাখা কাচের পানির বোতলটা তুলতে গেল, কিন্তু হঠাৎ তার হাত কেঁপে পানির বোতলটা কাত হয়ে পড়ে গেল। বোতল থেকে কয়েক ফোঁটা পানি গড়িয়ে আয়ানের সেই ইম্পর্টেন্ট ডাটা নোটপ্যাডের দিকে যেতে শুরু করলো। রাইসা চমকে উঠে হাত বাড়িয়ে বলল, ও নো শিট। রাইসা অত্যন্ত দ্রুত টেবিল থেকে টিস্যু তুলে নিয়ে আয়ানের নোটপ্যাডটা মুছতে গেল। আয়ানও একই সাথে ডায়েরিটা বাঁচাতে নিজের ডান হাত বাড়ালো। হঠাৎ ল্যাপটপের আলোর নিচে দুজনের হাত এক হয়ে গেল। রাইসার নরম ফর্সা হাতের উপর আয়ানের শক্ত, একটু রুক্ষ, চওড়া হাতের তালুটা চেপে বসলো। কয়েক মুহূর্তের জন্য পুরো ল্যাব রুমটা যেন এক নিস্তব্ধ খাঁচায় পরিণত হলো। টেবিলের ঘড়ির কাঁটার টিকটিক শব্দটাও যেন হঠাৎ থমকে গেছে। রাইসা থমকে গিয়ে চোখ তুলে আয়ানের চোখের দিকে তাকালো। দুজনের মুখ মাত্র কয়েক ইঞ্চির দূরত্বে, এত কাছে তারা এর আগে কখনো আসেনি। রাইসা দেখলো আয়ানের ওই শান্ত চোখের মণিগুলোর ভেতরে কোনো অহংকার, চাতুরি বা বিদ্বেষ নেই। সেখানে কেবল জড়িয়ে আছে এক গভীর সমুদ্রের মতো স্থিরতা। রাইসার বুকটা হঠাৎ করে ভীষণ দ্রুত গতিতে ধকধক করে উঠল। এমন অচেনা অনুভূতি সে আগে কখনো পায়নি। সে তড়িঘড়ি করে নিজের হাতটা এক ঝটকায় সরিয়ে নিল। রাইসার ফর্সা গালের দুপাশে হালকা এক রক্তিম ভাব ফুটে উঠল, কিন্তু সে নিজের ইগো বাঁচাতে চট করে টিস্যু দিয়ে ডায়েরির পাতা মুছতে লাগলো। রাইসা চোখ নামিয়ে একটু তোতলানো গলায় বলল, আই এম সরি, টেবিলটা একটু অন্ধকার ছিল তো, ভুল করে হাত লেগে বোতলটা উল্টে গেছে। আয়ান হাতটা পেছনে টেনে নিল। আয়ানের মুখের নীরব ভাবটা আগের মতোই রইল, কিন্তু তার গলায় হালকা এক গম্ভীর স্বর চলে এলো। আয়ান বলল, ইটস ওকে, পানি ডায়েরির মেইন ছকে লাগেনি, সমস্যা নেই, কাজ প্রায় শেষ, এবার ওঠা দরকার। রাত 11:15টায় ল্যাবের কাজ শেষ করে তারা লাইব্রেরি বিল্ডিং থেকে বের হয়ে ক্যাম্পাসের মেইন গেটের সামনে এসে দাঁড়ালো। ততক্ষণে পুরো ঢাকা বিশ্ববিদ্যালয়ে নিঝুম শান্ত হয়ে এসেছে। দূর থেকে লাইট জ্বালিয়ে রাইসার কালো মার্সিডিজ কারটা তাদের সামনে এসে থামল। রাইসার ড্রাইভার দ্রুত নেমে এসে পেছনের দরজা খুলে দিল। রাইসা গাড়িতে উঠতে গিয়েও হঠাৎ কেন যেন থামল। আয়ান একটু দূরে গিয়ে ফুটপাতে দাঁড়িয়েছে। পরনে সেই সাধারণ শার্ট আর কাঁধে ঝোলানো পুরনো কালো ব্যাকপ্যাকটা ঠিক করে নিয়ে একটা রিক্সা ডাকার চেষ্টা করছে। প্রেজেন্টেশন শেষ করে একটা সাধারণ লোকাল রিক্সায় চড়ে আয়ান তার মধ্যবিত্ত মেসে ফিরে যাবে। রাইসার বুকের ভেতরটা কেন যেন এক অদ্ভুত অস্বস্তিতে মোচড় দিয়ে উঠল। রাইসা গাড়ির দরজায় হাত রেখে গাম্ভীর্য বজায় রাখার চেষ্টা করে ডেকে উঠল, আয়ান। আয়ান ঘুরে তাকালো। রাস্তার ধারে ল্যাম্পপোস্টের আলোয় তার চেহারাটা হালকা দেখা যাচ্ছে। রাইসা চোখ অন্যদিকে রেখে বলল, রাস্তায় এই সময়ে সহজে রিক্সা পাবে না, চাইলে আমার গাড়িতে উঠতে পারো, ড্রাইভার তোমাকে তোমার মেসের মোড়ে ড্রপ করে দিয়ে আসবে। আয়ান রাইসার দিকে তাকালো। রাইসার এই অফারের পেছনে কোনো অহংকার ছিল না, ছিল এক ধরনের অনিচ্ছাকৃত কিন্তু আন্তরিক সৌজন্যতা। কিন্তু আয়ান শান্ত দৃষ্টিতে মাথা নাড়ল। আয়ান বিনীত ভঙ্গিতে হালকা একটু হেসে উত্তর দিল, ধন্যবাদ রাইসা, কিন্তু আমার এই ময়লা ব্যাগ আর কাদা লাগা জুতোর ধুলো তোমার ওই ব্র্যান্ডেড মার্সিডিজের সিটের সাথে মানাবে না।
তার চেয়ে একটা রিক্সা ডেকে নেওয়া আমার জন্য অনেক কমফোর্টেবল। তুমি সাবধানে যেও। আয়ান কথা শেষ করে একটা খালি রিক্সা হাত তুলে থামিয়ে উঠে পড়ল। রাইসা গাড়ির দরজায় হাত দিয়ে বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে রইল। আয়ানের সেই মানাবে না কথাটা আর তার স্বভাবসুলভ শান্ত হাসিটা রাইসার ইগোতে যেন সূক্ষ্ম এক তলোয়ারের আঁচড় কেটে গেল। রাইসা গাড়িতে উঠে বসে কাঁচ তুলে দিয়ে নিজের মনেই দাঁতে দাঁত চেপে ফিসফিস করে বলল, অহংকারী একটা ছেলে, কত বড় ভাব দেখাচ্ছে। সাহায্য করতে গেলাম আর আমাকেই ডায়লগ শোনালো। দাঁড়াও আয়ান চৌধুরী, কালকের অডিটোরিয়ামের কেস প্রেজেন্টেশনে যদি তোমাকে প্রফেসর রহমান আর জাজদের সামনে একদম নাস্তানাবুদ না করেছি, তবে আমার নামও রাইসা রহমান নয়। গাড়ি চলতে শুরু করলো। রাইসা গাড়ির কাচের বাইরে তাকালো। রাতের শহরের আলো ঝাপসা হয়ে আসছে, কিন্তু তার মনের ভিতরের ক্ষোভ, জেদ আর ইগোর আগুনটা কালকের চূড়ান্ত লড়াইয়ের জন্য আরো বহুগুণ বেড়ে উঠল। রাইসার সাহায্য ফিরিয়ে দেওয়ার রাগ আর কালকের প্রেজেন্টেশনে আয়ানকে হারানোর চরম জেদ, অডিটোরিয়ামের সেই চূড়ান্ত লড়াইয়ে শেষ পর্যন্ত জয় হবে কার, তা জানতে পরবর্তী পর্বটি অবশ্যই দেখবেন। আজকের এই গল্পটি আপনাদের কেমন লাগলো তা কমেন্ট করে জানাতে ভুলবেন না। গল্পটি পছন্দ হলে একটি লাইক দিন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন। এরকম আকর্ষণীয় সব গল্প নিয়মিত শুনতে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।